মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মাঝরাতের গল্প চ্যানেলের পর্দায় আজ তোমরা শুনতে চলেছ লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প দেবকুণ্ডার কালমাসান। মাঝরাতের গল্প পরিবারের সমস্ত সদস্য আশা করছে যে আমাদের আজকের গল্প তোমাদের ভীষণই ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। গল্পটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ও দেবকুণ্ডার কালমাসান। দেবকুণ্ডায় পা দিলেই সবার আগে চোখে পড়বে গ্রামের বুক চিরে চলে যাওয়া সেই শুকনো খালটা। একসময় হয়তো সেখানে টলটলে জল ছিল, কিন্তু এখন সেটা কেবল বালি আর আগাছায় ভরা একটা কঙ্কালসার গর্ত। খালের পাড় ধরে হাঁটলে মনে হয় মাটির নিচ থেকে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। ঠিক খালের ধারে উঁচু ঢিপিটার উপর দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। তার ঝুড়িগুলো মাটি থেকে এমন ভাবে ছড়িয়ে আছে যেন হাজার বছরের কোনো অতৃপ্ত আত্মা নিজের হাত বাড়িয়ে কাউকে খুঁজেছে। দিনের বেলাতেও ওই গাছের নিচে অন্ধকার ঘনীভূত হয়ে থাকে। গ্রামের মানুষ পারতপক্ষে ওই গাছের তলা দিয়ে একলা হাঁটে না। দেবকুণ্ডার সবচেয়ে রহস্যময় দিক হলো এর ঘন কুয়াশা। শীত গ্রীষ্ম নির্বিশেষে এখানে যখন তখন কুয়াশা নামে। হুট করে চারপাশটা সাদা ধোঁয়ায় এমনভাবে ঢেকে যায় যে নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। সেই কুয়াশার ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসে নাম না জানা কোনো পাখির ডাক, কিংবা শুকনো পাতার মর্মর শব্দ, যা শরীরের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রামের একেবারে শেষ প্রান্তে লোকালয় থেকে বেশ দূরে অবস্থিত সেই পুরনো শ্মশান। শ্মশানটা এতটাই পুরনো যে তার ইঁটগুলো শ্যাওলা ধরে কালো হয়ে গেছে। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে অকাল মৃত্যু হওয়া মানুষদের দাহ করা হতো। শ্মশানের আশেপাশে একটা ভ্যাপসা গন্ধ আর সব সময় একটা ভারী নিস্তব্ধতা বিরাজ করে। রাত তখন প্রায় 2টো। কুয়াশায় মোড়ানো দেবকুণ্ডা গ্রাম যেন আজ আরো বেশি শ্বাসরোধকারী হয়ে উঠেছে। শুকনো খালের ধারের সেই প্রাচীন বটগাছটা অন্ধকারের বুক চিরে অতিকায় কোনো দানবের মতো দাঁড়িয়ে আছে। হুট করেই পাড়ার চণ্ডী মণ্ডপ থেকে হইচই শুরু হলো। রনু নিখোঁজ। সবার হাতে লাঠি আর হ্যাজাক বাতির আলো কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। থমথমে নিস্তব্ধতা ভেঙে গ্রামের বয়োজ্যেষ্ঠ রাম চিৎকার করে উঠলেন, ওরে তোরা শুনছিস? রনুকে পাওয়া যাচ্ছে না। ছেলেটা সেই সন্ধ্যার পর থেকে উধাও। ওর মা কান্নাকাটি করে অস্থির। এই কুয়াশায় ও গেল কোথায়? গ্রামের বাইরে তো যাওয়ার কথা না। রনু তো আবার একটু ডান পিঠে, কোথাও লুকায়নি তো?
চুপ কর বিমল, তুই জানিস না আজ কি রাত? আজ অমাবস্যার ঠিক পরের রাত। কুয়াশা দেখছিস, বুক সমান উঁচু হয়ে ভাসছে। এটা সাধারণ কুয়াশা নয় রে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে অট্টহাসি দিয়ে উঠলেন এক বৃদ্ধ। খুঁজিস না, আর খুঁজিস না, ও আর ফিরবে না। তোরা কি ভুলে গেছিস আজ সেই দিন? কি বলছো কি খুড়ো? কষ্ট করে বলো। বৃদ্ধ লাঠি দিয়ে শ্মশানের দিকে ইশারা করে বললেন, পুরনো শ্মশানটা জেগে উঠেছে। বাতাসের গন্ধ শুকে দেখ, পোড়া হাড়ের গন্ধ আসছে না? কালমাশান, আজ কালমাশান জেগে উঠেছে। সে তো রক্ত চায়, কাঁচা প্রাণ চায়। কথাটা শোনা মাত্রই সবার মধ্যে একটা হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের মহিলারা ভয়ে কপালে হাত ঠেকালেন। কালমাশান জেগে উঠেছে, তার মানে কি রনু ওই শ্মশানের দিকে গেছে? ওরে বাবারে, ওই বটগাছটার নিচে গেলেই তো গা ছমছম করে, তার উপর কালমাশানের কোপ। চিল চিৎকার করিস না, না হ্যাজাক বাতিগুলো জেলে রাখ সবাই। চল, খালের ধারের ওই পুরনো বটগাছটার দিকে যাই। রনু যদি ভুল করে ওদিকে গিয়ে থাকে তবে বিপদ বড় কঠিন। সাবধান, কেউ একা যাস না। গ্রামের সীমানায় পা দিলেই কিন্তু বিপদ। কালমাশান একবার জাগলে কাউকে ছাড়ে না। মনে নেই 20 বছর আগে হারু মাঝির কি হয়েছিল? কুয়াশার ভেতর থেকে শুধু ওর গামছাটা পাওয়া গিয়েছিল। হঠাৎ দূরে শ্মশানের দিক থেকে একটা অমানসিক আর্তনাদ ভেসে এলো। কুয়াশার চাদর ছিঁড়ে সেই শব্দটা যেন গ্রামের প্রতিটি মানুষের বুক কাঁপিয়ে দিয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। খালের শুকনো খটখটে মাটি থেকে যেন কেউ বলে উঠল, কেউ আসিস না। ওই তো ওই তো রনুর গলা বলে মনে হলো না? না, ওটা রনুর গলা নয়, ওটা মাসানের ডাক। ও আমাদের ডাকছে। অন্ধকারের কোণ থেকে একজন গর্জে উঠলেন। তিনি হলেন গ্রামের সব থেকে পুরনো ওঝার বংশধর কালু ঝা। কালু হাত উঁচিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, তোমরা ভুল করছো সকলে। শুধু মাসান নয়, সর্বনাশ আরো হবে, আর বেশি। ওই দেখো, শ্মশানের উত্তর কোণে লালচে আভা। ওই পুরনো প্রেত সাধক আবার ফিরে এসেছে। কথাটা শোনা মাত্র সবার মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। প্রবীণরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। প্রেত সাধক? সেই লোকটা যাকে 20 বছর আগে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যে শ্মশানে বসে মোড়া নিয়ে উদ্ভট সাধনা করত? হ্যাঁ, সেই কঙ্কাল সিদ্ধ তান্ত্রিক। আমি আজ সন্ধ্যায় খালের পাড়ে ধুতুরার ঝোপের কাছে তাকে দেখেছি। পরনে তার তামাটে রঙের আলখাল্লা, গলায় মানুষের হাড়ের মালা। সেই কালমাশানকে আজ জাগিয়েছে। ছেলেটা নিশ্চয় ওর বলি হতে চলেছে। বৃদ্ধ খক খক করে কেসে উঠলেন এবং হাসতে হাসতে বললেন, বলেছিলাম না, রক্তের নেশা বড় বাড়াই। সাধক ফিরেছে নিজের অসম্পূর্ণ সাধনা পূর্ণ করতে। রনু এখন আর রনু নেই রে। ও এখন ওই শ্মশানের ওই সাধকের হাতের পুতুল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো একটা জ্যান্ত ছেলেকে প্রেত সাধক বলি দেবে। চলো সবাই, যার যা আছে তাই নিয়ে চলো। এই অপশক্তিকে আজ গ্রাম ছাড়া করতেই হবে। কিন্তু রাম কাকু, কুয়াশা যে বাড়ছে, হ্যাজাকের আলোতে তো
3 হাত দূরের মানুষও দেখা যাচ্ছে না। আর ওই ডাকটা শুনছেন? আবার সেই গোয়ানি। সত্যি কুয়াশার ভেতর থেকে এবার একটা অস্পষ্ট ছায়া যেন ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়াটা অদ্ভুতভাবে এঁকে বেঁকে নড়ছে। ওই তো বট গাছের আড়ালে কে ওটা? খবরদার বিমল, এক পাও এগোবি না। ওটা রনু নয়, প্রেত সাধক মায়া ছড়িয়ে আমাদের কাল মাসানের মরণ গর্তে ফেলেছে। সবাই একসাথে থাক, হাত ছাড়বি না কেউ। হঠাৎ সব শব্দ ছাপিয়ে শ্মশানের সেই পুরনো চিতাগুলোর দিক থেকে একটা শব্দ ভেসে এলো। কোনো পশুর ডাক নয়, কোনো মানুষের হুঙ্কার নয়, এ যেন এক করুণ কান্নার শব্দ। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর সেই কান্নার সুরটা বাতাসের সাথে মিলেমিশে চারপাশের কুয়াশাকে আরো ভারী করে তুলছে। ওই শোন, ওটা কি রনুর মা কাঁদছে নাকি অন্য কেউ? না রামকাকু, রনুর মা তো বাড়িতেই আছে দেখে এলাম। এই কান্না শ্মশানের ভেতর থেকে আসছে। শুনুন, কেমন বুক ফাটানো হাহাকার, যেন শত বছরের কোনো অতৃপ্ত আত্মা মুক্তি চাইছে। কান্নার শব্দটা ক্রমে বাড়তে লাগলো। একবার মনে হচ্ছিল শব্দটা খুব কাছে, আবার পরক্ষণেই মনে হচ্ছিল সেটা যেন শুকনো খালের গভীর থেকে উঠে আসছে। ঠিক সে চরম মুহূর্তেই আকাশের বুক চিরে এক তীব্র আলোক ছটা দেখা দিল। বহু দূরে গ্রামের সীমানার বাইরে, যেখানে আকাশটা শ্মশানের সাথে মিশেছে, সেখানে এক ভয়ঙ্কর বাজ পড়ল। সেই নীলচে আলোয় এক মুহূর্তের জন্য পুরো দেবকুণ্ডা গ্রামটা যেন উদ্ভাসিত হয়ে উঠল। সেই আলোর ঝলকানিতে সবাই দেখতে পেল শ্মশানের সেই প্রাচীন বট গাছটার ডালে ডালে কালো ছায়ার মতো কি সব যেন ঝুলছে। বাজ পড়ার রেশ কাটতে না কাটতেই শুরু হলো আর এক বিভৎস কাণ্ড। গ্রামের উত্তর আর দক্ষিণ উভয় দিক থেকে একযোগে শিয়ালের দল করুণ রবে ডেকে উঠল। তাদের সেই হুক্কা হওয়া ডাক আজ সাধারণ রাতের মতো নয়, সে ডাকে যেন যন্ত্রণার ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল শিয়ালের দল কোনো আসন্ন মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। বাইরে তখন আকাশ ভাঙা বৃষ্টি। শ্রাবণের সেই ঘনঘর বর্ষণে মঠ লেনের সরু গলিটা যেন একটা ছোটোখাটো নদী হয়ে দাঁড়িয়েছে। চারপাশটা আবছা ঘোলাটে, যেন কোনো এক অদৃশ্য জাদুঘর পুরো শহরটার উপর ধূসর এক মায়া পর্দা টেনে দিয়েছে। আজ কিশোরী সেন আর আমার তারানাথের ডেরায় আসার কথা ছিল না। শরীরটাও ম্যাজ ম্যাজ করছিল, আর এই চরম দুর্যোগে ট্রাম পাওয়াটাও খুবই দুষ্কর। কিন্তু মনের ভেতর সেই অলৌকিক গল্প শোনার নেশাটা এমনভাবে চাগার দিয়ে উঠল যে ঘরের কোণে বসে থাকা একেবারে অসম্ভব হয়ে পড়ল। শেষমেশ ছাতা মাথায় দিয়ে হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে কিশোরী সেনের সাথে যখন তারানাথের সেই পুরনো আমলের একতলা টিনের সাইনবোর্ড দেওয়া বাড়ির সামনে এসে পৌঁছলাম, তখন আমরা দুজনেই একেবারে কাক ভেজা। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে চারিমায়ের পায়ের নুপুরের ছমছম শব্দ শোনা গেল। দরজা খুলল চারিমা। আমাদের দেখে তার শান্ত মুখে এক চিলতে বিস্ময় খেলে গেল। মা গো, এই দুর্যোগে আপনারা গা গতর তো দেখি একদম ভিজিয়ে একটা করেছেন। ভেতরে আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে পা রাখতে চারি তড়িঘড়ি দুটো শুকনো গামছা এনে দিল। বৈঠকখানায় সেই পরিচিত ধূপের গন্ধ আর পুরনো বইয়ের সোদা ঘ্রাণ আমাদের চিরপরিচিত। কিশোরী সেন গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বলল, বুঝলে চারি, আজ না এসে পারলাম না। ওই যে বলে না,
মেঘ দেখে কেউ করিস নে ভয়, আমাদের অবস্থা হয়েছে ঠিক উল্টো। বসুন আপনি, বাবা বাজারে গেছে, এই বৃষ্টিতে থলি হাতে বেরোলো, বললো আজ নাকি আবার খিচুড়ি হবে। একটু ইলিশ মাছ না হলে কি আর চলে বলুন, এক্ষুনি ফিরবে বোধ হয়। আমরা বসলাম। বাইরে বজ্রপাতের শব্দ আর জানালার পাল্লায় বৃষ্টির অবিরাম টোকা দেওয়ার শব্দে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। ঠিক মিনিট 10 মাথায় দরজায় পড়ল ধাক্কা। এবার ফিরলেন স্বয়ং তারানাথ তান্ত্রিক, ভিজে একাকার, হাতে একটা বড় চটের ব্যাগ, যেখান থেকে উকি দিচ্ছে তাজা ইলিশের রূপালি লেজ। আমাদের দেখে তারানাথের চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। ভিজে চাদরটা আলনায় রাখতে রাখতে এক চিলতে হেসে বললেন, আমি জানতাম তোমরা ঠিক চলে আসবে। আজকে সকাল থেকেই আমার মনটা চাইছিল যে তোমরা চলে আসো। আর শুধু তাই নয়, এই কিছুদিন একলা একদম ভালো লাগছিল না। তোমাদের আনুকূল্যে 2টি সিগারেট খেতে পাই, আর সেই সাথেই তোমরা যখন এসে আমার বাড়িতে আড্ডার আসর জমিয়ে তোলো, তখন ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও হুঁশ থাকে না। চারিমা চা আর তেলে ভাজা নিয়ে এলো। আমরা সেগুলোতে কামড় বসিয়ে ওনার কাছে আবদার করলাম, ঠাকুরমশাই, আজকে একটা অদ্ভুত গল্প শোনান দেখি। আচ্ছা, আপনার জীবনে গ্রামের লোক দেবতার ওপর কোনো অভিজ্ঞতা হয়েছে? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ বলতে শুরু করলেন, আমার জীবনে যে কি ঘটেনি বিভূতি, সেটা আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। জীবনে একবার নয়, অনেকবার লৌকিক দেবদেবীর অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। কিছু শুভ, আবার কিছু অশুভ বটে। গ্রামের আনাচে কানাচে ছোট পল্লীতে যেসব লৌকিক দেবদেবীর পুজো অর্চনা হয়, তার কতটুকুই বা আমরা জানি। আমি আজ যে দেবতার কথা শোনাবো, তার নাম মাসান দেবতা। অত্যন্ত ক্রূর এবং ভয়ঙ্কর এই দেবতা। কিশোরী সেন এবার থাকতে না পেরে চেয়ারটা টেনে তারানাথের একটু কাছাকাছি এগিয়ে এলো। তারপর রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, মাসান দেবতার নাম আগে 2-1বার শুনেছি বটে, কিন্তু ওনার স্বরূপ নিয়ে তো স্পষ্ট কিছু জানি না। লৌকিক দেবতা বলতে আমরা সাধারণত শীতলা, মনসা বা ওলা বিবিকেই বুঝি, কিন্তু মাসান, উনি ঠিক কেমন? আপনি যে একে ক্রূর আর ভয়ঙ্কর বলছেন, এর কারণ কি? আর মাসান কি কোনো নির্দিষ্ট দেবতা, নাকি এরও অনেক রূপ আছে? তারানাথ আধ বোঝা চোখে হাসলেন, যেন কিশোরীর কৌতূহল তিনি আগেই আঁচ করেছিলেন। তিনি বললেন, দেখো কিশোরী, তুমি একে শুধু আমার অভিজ্ঞতার গল্প বলে হেসে উড়িয়ে দিও না। তুমি হয়তো ভাবছো এটা কোনো কাল্পনিক দানব বা ভূতের গল্প, কিন্তু বাস্তবে এর রহস্য অনেক গভীরে। শুধু আমাদের এই পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ আর নেপালের অজস্র গ্রামে আজও মাসান, মশান কিংবা মাসানি দেবতার নাম শুনলে মানুষের রক্ত হিম হয়ে যায়। এটা কোনো কল্পিত রূপকথা নয় কিশোরী, এটা এক জীবন্ত ও অত্যন্ত ভয়ঙ্কর বিশ্বাস, যা কয়েক হাজার বছর ধরে এই জনপদগুলোতে টিকে আছে। মানুষ মনে করে মাসান হলো শ্মশানের অধিপতি, যার জন্ম হয়েছে অতৃপ্ত আত্মা বা অকাল মৃত কোনো শিশুর শক্তি থেকে। তুমি যদি ভারত আর বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে যাও, দেখবে আজও নির্দিষ্ট কিছু তিথিতে, বিশেষ করে অমাবস্যার খুটখুটে অন্ধকারে, গ্রামের বাইরে শ্মশানে বা কোনো প্রাচীন বটগাছের নিচে মাসান পুজো হয়।
সাধারণ পূজার মতো সেখানে শাঁখ বাজে না কিংবা মন্ত্রপাঠ হয় না। সেখানে চলে তান্ত্রিক আচার। সিঁদুর মাখানো মাটির পুতুল, মদ আর কাঁচা বলি দিয়ে এই দেবতাকে শান্ত রাখতে হয়। কারণ লোকে বিশ্বাস করে মাসান রুষ্ট হলে গ্রামে মড়ক আসবে, শিশুদের উপর কুদৃষ্টি পড়বে। এই যে মাসান শান্তি করার রীতি, এটা আজও বাস্তবেই করা হয়, যাতে কোনো অশুভ শক্তি লোকালয়ে ঢুকে না পড়ে। কিশোরী সেনের মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। তারানাথ বলতে থাকলেন, নেপালের তরাই অঞ্চলে একে মাসান দেবতা বলে পুজো করা হয়। তান্ত্রিকদের কাছে এটি প্রেতলোকের এক আদিম এবং প্রচণ্ড শক্তি। তারা মনে করে মাসানকে বশ করতে পারলে অসাধ্য সাধন করা যায়, কিন্তু সামান্য ভুল হলেই নিজের প্রাণ সংশয়। এই দেবতাকে ঘিরে যে ভয়, তা এতটাই বাস্তব যে আজও গ্রামের মায়েদের সন্ধ্যার পর শ্মশানের পথ দিয়ে হাঁটার সময় বুক ঠিপ ঠিপ করে। যদি মাসান লাগে, এই বিশ্বাসের মধ্যেই মিশে আছে ভারতবর্ষের সেই প্রাচীন তান্ত্রিক ঐতিহ্য, যা আমাদের শহর কেন্দ্রিক সভ্যতার ধরা ছোঁয়ার বাইরে। তিনি একটু থেমে জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তারপরে বললেন, তাই মাসান শুধু কোনো গল্প নয় কিশোরী, ওটা একটা আদিম আতঙ্ক। যাই হোক, আজকে যে গল্পটা তোমাদের বলতে চলেছি সেটা মাসান দেবতাকে নিয়েই। তখন আমার ভরা যৌবন, রক্তে তেজ ছিল, আর মনে ছিল অজানাকে জানার এক অদম্য নেশা। তন্ত্রে মন্ত্রের সাধনা সবে একটু একটু করে রক্তে মিশছে। সেই সময় ঘুরতে ঘুরতে একদিন পৌঁছলাম বীরভূম আর মুর্শিদাবাদের সীমানার এক প্রত্যন্ত এলাকায়। গ্রামের নাম দেবকুণ্ডা। নামটা শুনলেই মনে হয় দেবতাদের বাস, কিন্তু আসলে ওই তল্লাটটা ছিল অভিশপ্ত এক নিস্তব্ধতায় মোড়া। দেবকুণ্ডা গ্রামে যখন আমি পা রাখলাম, তখন রাত প্রায় 9টা কি 9:30 হবে। গ্রাম বাংলার সে সময়কার রাত 9টা মানে এখনকার মাঝরাত। মেঠো রাস্তা দিয়ে একলা হাঁটছি, কাঁধে আমার ঝোলা, রাস্তা পুরো ফাঁকা। একটা মানুষ তো দূর, একটা কুকুরেরও দেখা নেই। শুধু চারপাশ থেকে ভেসে আসছে ছিছি পোকার একঘেয়ে তীক্ষ্ণ ডাক, যা কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। সেই শব্দের মাঝে নিজের পায়ের আওয়াজটাও যেন কেমন অদ্ভুত শোনালো। মনে হচ্ছিল আমার সাথে সাথে অন্য কেউ যেন তাল মিলিয়ে হাঁটছে। তারানাথ এবার সোজা হয়ে বসলেন। তার চোখের মণি দুটো চিকচিক করে উঠল। আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু মাটির ওপর দিয়ে অদ্ভুত একটা কুয়াশা ঢেউয়ের মতো এগিয়ে আসছিল। মনে হচ্ছিল এই কুয়াশা সাধারণ নয়, যেন কোনো বড় জীব নিঃশ্বাস ফেলছে। কুয়াশা এত ঘন ছিল যে সামনে পথ দেখা যাচ্ছিল না। এই কুয়াশার ভেতর থেকে বুনো ফুল আর পচা পাতার মতো একটা তীব্র গন্ধ আসছিল। মনে হচ্ছিল কুয়াশা আমাকে ভয় দেখাচ্ছে না, বরং ডেকে নিচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে গ্রামের একদম শেষ মাথায় শ্মশানের কাছে এসে পড়লাম। শ্মশানটা একটা খালের ধারে, আর সেখানকার মাটি কালো আর ভেজা।
খালের দিক থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেই গা শিউরে উঠল। হঠাৎ পোড়া মাংস, চন্দন আর পচা গন্ধ একসাথে নাকে লাগলো। আমি দাঁড়িয়ে পড়লাম। মাটি কুয়াশায় ঢাকা, তবুও মনে হচ্ছিল নিচে কিছু অদ্ভুত আছে। আমি একটা ডাল ভেঙে মশাল বানিয়ে আগুন জ্বালালাম। আলো ফেলতেই দেখি ভেজা মাটির ওপর অনেকগুলো পায়ের ছাপ, কিন্তু এগুলো মানুষের নয়। দেখে মনে হচ্ছিল কেউ আগুনের উপর দিয়ে হেঁটে এসেছে। পায়ের ছাপের চারপাশ কালো হয়ে পুড়ে গেছে, আর মাটি থেকে এখনো হালকা ধোঁয়া উঠছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চারপাশ ভিজে থাকলেও ওই পায়ের ছাপগুলোর ভেতরের অংশ একদম শুকনো আর কয়লার মতো কালো। আমি সেই মশালের আলোটা একটু উঁচুতে ধরলাম। সামনেই সেই প্রাচীন বটগাছ। অদ্ভুত ব্যাপার কিশোরী, গাছটার চারপাশের বাতাসে তখন কোনো চঞ্চলতা নেই। পাতাগুলো পর্যন্ত স্থির হয়ে আছে। কিন্তু অবাক হয়ে দেখলাম বটগাছের সেই মোটা মোটা ঝুড়ি নামা ডালগুলোতে কালো কালো কতগুলো ছায়া নড়ছে, যেন ডজন খানেক অতিকায় বাদুড় বা কোনো মানুষের অবয়ব ডালের সাথে ঝুলে দোল খাচ্ছে। বাতাস নেই, অথচ ছায়াগুলোর দুলুনি থামছে না। মনে হচ্ছিল ওগুলো স্থির হয়ে আমাকেই দেখছে। আমার বুকের ভেতরটা তখন থক করে উঠল। বুঝলাম এটা প্রকৃতির কোনো খেলা নয়, এটা স্বয়ং কাল মাসানের উপস্থিতির ইশারা। তবে আশ্চর্যের বিষয় কি জানো? ভয় বা আতঙ্ক নয়, আমার মনে হলো ওই ছায়াগুলো যেন আমায় সতর্ক করছে, ওদিকে যেও না, ওদিকে বিপদ। কিশোরী সেনের গলার স্বর এবার অস্ফুট হয়ে এলো। তারপর আপনি কি ফিরে এলেন? ফিরে আসার উপায় ছিল না। ওই কুয়াশার গোলক ধাঁধার পথ খুঁজে কোনো মতে গ্রামের ভেতরে একটা চণ্ডী মণ্ডপে এসে আশ্রয় নিলাম। সেখানে কয়েকজন প্রবীণ লোক হ্যারিকেন জ্বালিয়ে বসেছিল। আমাকে দেখে তারা শিউরে উঠল। একজন বয়স্ক লোক, নাম তার সনাতন মণ্ডল, সে আমার হাতে একটা মশাল আর গায়ের ধুলো বালি দেখে আঁতকে উঠে বলল, ও হে যুবক, তুমি কি শ্মশানের পথ দিয়ে এলে নাকি? তোমার জামা কাপড়ে ও কিসের গন্ধ? তো চিতার ছাইয়ের গন্ধ নয়, ও যে পোড়া মাংসের উটকো গন্ধ। হ্যাঁ মণ্ডল মশাই, শ্মশানের বটগাছটার কাছে ভিজে মাটিতে কতগুলো আগুনের মতো পোড়া পায়ের ছাপ দেখলাম, আর ডালের ওপর কেমন সব ছায়া নড়ছে। কি ব্যাপার বলুন তো? আমার কথা শুনে সেখানে উপস্থিত সবার মুখ সাদা হয়ে গেল। মণ্ডল মশাই নিজের কপালে হাত ঠেকিয়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, সর্বনাশ হয়েছে। তবে কি সে আবার ফিরে এলো? 30 বছর আগেই দেবকুণ্ডা গ্রাম একবার শ্মশান হয়ে গিয়েছিল সেই তান্ত্রিক কৃষানন্দের জন্য। ভয়ঙ্কর কাপালিক ছিল সে। এই গ্রামেই সে আস্তানা গেড়েছিল। শ্মশানে বসে সে মরা নিয়ে এমন সব হীন সাধনা করত যা মানুষ চোখে দেখতে পারত। গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম ছাড়া করেছিল, কিন্তু যাওয়ার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল সে ফিরবে নিজের অসম্পূর্ণ মাসান সাধনা পূর্ণ করতে। আর একজন যুবক পাশ থেকে ভয়ে কাঁপা গলায় বলে উঠল, মণ্ডল কাকা, তবে কি ওই পোড়া পায়ের ছাপগুলো কৃষানন্দেরই? ওর কথা তো ঠাকুরের কাছে শুনেছি, ও নাকি আগুনের ওপর দিয়ে হাঁটতে পারত। মণ্ডল মশাই আমার দিকে ঝুঁকে পড়ে বললেন, শোনো বাবা, যখন ওই শ্মশানে ছায়া নড়তে দেখা যায় আর মাটিতে আগুনের ছাপ পড়ে, তখনই বুঝবে কোনো অশুভ শক্তি বা সেই কাল মাসান জেগে উঠেছে।
কৃষ্ণানন্দ নিজে না এলেও তার ওই নিষিদ্ধ তান্ত্রিক শক্তি বারবার এই গ্রামকে গ্রাস করতে চায়। এবার আমার কৌতূহল তুঙ্গে পৌঁছালো। আমি আর থাকতে না পেরে তাদের পাশেই বসে পড়লাম। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু মণ্ডল মশাই, সমস্ত কিছুর তো একটা শুরু থাকে। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে খুলে বলুন। যে বড় ভয়ানক সময় বাবা। আজ থেকে 30 বছর আগেই দেবকুন্ডা গ্রাম তো এমন ছিল না। তখন চারিদিকে একটা চাপা আতঙ্ক সবসময় ঘুরে বেড়াত, আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দু ছিল ওই শ্মশানের ওই জীর্ণ কুটিরটা, যেখানে এসে আস্তানা গেড়েছিল তান্ত্রিক কৃষাণন্দ। লম্বা চেহারা, জট পাকানো চুল, আর চোখে এক অদ্ভুত হিম শীতল চাপ। কোনো সাধারণ তান্ত্রিক সে ছিল না। তার কাজ ছিল এমন, যা শুনলে গায়ে রক্ত জল হয়ে। এবার আমি আরো একটু এগিয়ে বসে ফিস করে জিজ্ঞাসা করলাম, সে ঠিক কি করতে চাইতো মণ্ডল মশাই? কেবল কি মরা নিয়ে সাধনা? মণ্ডল মশাই মাথা নাড়লেন। না বাবা, তার লক্ষ্য ছিল আরো বীভৎস। সে চেয়েছিল জীবন্ত প্রেত তৈরি করতে, মানে এমন এক সত্তা যে শাস্ত্রীয় অর্থে জীবিতও নয় আবার মৃতও নয়। সে বলতো মানুষ মরে গেলে তার আত্মা চলে যায়, কিন্তু রক্ত মাংসের শরীরটা যদি কোনো অশুভ শক্তির মন্ত্রে আটকে রাখা যায়, তবে তাকে দিয়ে যা খুশি করানো সম্ভব। যা খুশি। সে আসলে মরণের সীমানাটা মুছে দিতে চেয়েছিল। লোকালয় থেকে শিশুদের বুলিয়ে নিয়ে যেত শ্মশানে, গভীর রাতে চলতো তার সেই নারকীয় যজ্ঞ। আমরা গ্রামবাসীরা একদিন একজোট হয়ে তাকে থামানোর চেষ্টা করেছিলাম। হাতে লাঠি সোটা নিয়ে তার কুটিরের সামনে গিয়ে দাঁড়ালাম। সেদিন অমাবস্যার রাত ছিল। কৃষ্ণানন্দ যখন দেখলো আমরা তাকে ঘিরে ফেলেছি, সে বিকট অট্টহাসি হেসে উঠল। সে বলল, তোরা আমাকে আটকাবি? আমি যে কাল মাসানের সাথে সন্ধি করেছি, আজ রাতেই আমার সাধনা পূর্ণ হবে। কিন্তু আশ্চর্য কি জানো, ঠিক সেই মুহূর্তেই পুরো শ্মশান এলাকাটা কেঁপে উঠল। কোনো মেঘ ছাড়াই আকাশ থেকে নীল রঙের একটা বাজ এসে পড়লো ওই বট গাছটার উপর। চারিদিকে একটা পচা গন্ধ ধোঁয়ায় পড়ে গেল। দেখলাম যে কাল মাসানকে সে জাগাতে চেয়েছিল, সেই অশুভ শক্তি যেন তার অবাধ্য হয়ে গেল। কৃষ্ণানন্দকে কেউ যেন অদৃশ্য হাতে শূন্যে তুলে আছাড় মারল। তার গায়ের চামড়ার জায়গায় জায়গায় পুড়ে কালো হয়ে যেতে লাগলো ক্রমশ, যেন ভেতর থেকে তাকে কেউ দহন করছে। তারপর সে কি মারা গেল? কৃষ্ণানন্দ মরল কি বাঁচলো তা কেউ বলতে পারে। আতপোড়া অর্ধমৃত অবস্থায় তাকে শেষবার দেখা গিয়েছিল শ্মশানের খালের ভেতরে পড়ে। পরদিন সকালে গ্রামবাসীরা যখন সেখানে গেল, দেখলো শুধু ছাই আর পোড়া রক্তের দাগ পড়ে আছে। কেউ তাকে আর কোনদিনও দেখেও। মণ্ডল মশাইয়ের কথা শেষ হতে না হতেই বাইরে বাতাসের শো শো আওয়াজটা আরো তীব্র হলো। চণ্ডী মণ্ডপের সেই টিমটিমে হ্যারিকেনের আলোয় সবার মুখগুলো ছাইয়ের মতো ফ্যাকাশে দেখাচ্ছে। গ্রামের ছেলে রনুর নিখোঁজ হওয়ার কথাটা যখন তারা আমাকে বলল, তখন গ্রামের মানুষদের চোখে মুখে যে আতঙ্ক দেখলাম, তা কেবল কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ভয় নয়। এ যেন এক অমোঘ নিয়তির হাতছানি। আমি মনে মনে হিসাব মেলাতে শুরু করলাম। শ্মশানের সেই পুরা পায়ের ছাপ, ওই বিভৎস গন্ধ, আর 30 বছর আগের সেই অর্ধমৃত তান্ত্রিকের কাহিনী আমার মনের ভেতর খটকা লাগলো। এই সব কিছুর কেন্দ্রে কি সেই কৃষ্ণানন্দ? আমি সোজা হয়ে বসলাম। মণ্ডল মশাইয়ের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললাম, মণ্ডল মশাই, চুপ করে বসে থাকলে রনুকে আর জ্যান্ত পাওয়া যাবে না। রক্তের নেশা যার একবার লাগে, সে বারবার ফিরে আসে। আমার সন্দেহ হচ্ছে এই কাজ কৃষ্ণানন্দেরই। সে কি সত্যি মরেছে, নাকি ওই জীবন্ত প্রেত হয়ে ফিরে এসেছে?
রনুকে অপহরণ করে নিজের সেই অসম্পূর্ণ সাধনা পূর্ণ করতে? চলুন একবার দেখে আসি রনুকে শেষবার কোথায় দেখা গিয়েছিল। প্রথমে কেউ রাজি হচ্ছিল না। রাতের সেই কুয়াশা আর কাল মাসানের ভয়ে সবাই সিটিয়েছিল, কিন্তু রনুর বাবার কান্নায় শেষ পর্যন্ত জনাদশেক সাহসী গ্রামবাসী লাঠি আর মশাল নিয়ে তৈরি হলো। আমি আগে আগে, পেছনে মণ্ডল মশাই আর গ্রামের যুবকেরা। আমরা যখন খালের পাড়ের সেই নির্দিষ্ট ছোট্টার কাছে পৌঁছলাম, তখন কুয়াশা এতটাই ঘন যে মশাল হাতে পাশের মানুষটিকেও চেনা যাচ্ছে না। জায়গাটা অদ্ভুত, নিঝুম, এমনকি ঝিঝি পোকারাও যেন ভয়ে ডাক বন্ধ করে দিয়েছে। মশালটা নিচু করে আমি মাটির উপর আলো ফেললাম। রনুর একটা চুটি জুতো কাদায় অর্ধেক দেবেছিল, কিন্তু তার একটু দূরেই যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল। মাটির উপর ঘাস উপরে পরিষ্কার করা হয়েছে 1 হাত জায়গা, আর সেই ভিজে মাটির উপর টকটকে লাল রঙের, যা রক্ত নাকি সিঁদুর বোঝা যাচ্ছিল না, তা দিয়ে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। সেই চিহ্নগুলো কোনো সাধারণ জ্যামিতিক নকশা নয়, সেগুলো দেখতে অনেকটা মানুষের কঙ্কালের পাঁজরের মতো, যার মাঝখানে একটা উল্টানো মুন্ডু আঁকা। মণ্ডল মশাই আর্তনাদ করে বললেন, ওরে বাবারে, ও ও এই যে সেই চিহ্ন! কৃষানন্দ যখন সেই জীবন্ত প্রেত সাধনা করত, ঠিক এইভাবেই সে মাসান দেবতার গণ্ডি কাটত। আমি হাঁটু গেড়ে মাটির কাছে বসে পড়লাম। চিহ্নগুলো থেকে তখনও একটা ভ্যাপসা গরম ভাব উঠছে। আঙুল দিয়ে একটা দাগ ছুঁতেই আমার মনে হলো বিদ্যুতের মতো একটা ঝিলিক আমার সারা শরীরে খেলে গেল। মাথাটা ছিমছিম করে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম মাটির তলা থেকে কোনো এক আদিম শক্তি যেন উপরে উঠে আসার চেষ্টা করছে। আমি গম্ভীর গলায় বললাম, মণ্ডল মশাই, আপনারা যেটাকে ভয় পাচ্ছিলেন ঠিক সেটাই ঘটছে। এগুলো কোনো উন্মাদের কাজ নয়। এই চিহ্নগুলো হলো মৃত সঞ্জীবনী পাষাণ গণ্ডি। এখানে কোনো অশুভ শক্তিকে আবার প্রাণ দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। রনু এখন কেবল নিখোঁজ নয়, সেই মুহূর্তেই কোনো এক চরম বিভীষিকার মুখোমুখি দাঁড়িয়ে। আর দেরি করা যাবে না। কৃষানন্দ বা তার সেই ছায়া এখন শ্মশানের ওই প্রাচীন বটগাছের নিচে রনুকে নিয়ে নিজের শেষ যজ্ঞ শুরু করেছে। বুঝলে কিশোরী, মণ্ডল মশাই আর গ্রামবাসীদের নিয়ে রনুর সেই পায়ের চুটি আর অদ্ভুত চিহ্নগুলো দেখার পর আমার ভেতরে একটা জেদ চেপে বসল। আমি বুঝলাম মশাল দিয়ে হইচই করে একে ধরা যাবে না। এ হলো মায়ার খেলা। একে রুখতে হবে তান্ত্রিক সংকল্প দিয়ে। আমি গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠালাম। তারা ভয়ে কাঁপতে কাঁপতে চণ্ডী মণ্ডপে ফিরে গেল, কিন্তু আমি ফিরলাম না। আমি সোজা চলে গেলাম সেই শুকনো খালের ধারে, যেখানে রনুর চটিটা পাওয়া গিয়েছিল। রাত তখন প্রায় নিঝুম। গভীর অন্ধকারের চাদরে মোড়া দেবকুণ্ডা গ্রাম যেন কোনো শ্মশানপুরী। আমি খালের তলার সেই কালো কুচকুচে মাটিতে আসন পিড়ি হয়ে ধ্যানে বসলাম। চারদিকে এক গা ছমছমে নিস্তব্ধতা। অদ্ভুত ব্যাপার কিশোরী, আমি বসার ঠিক কয়েক মুহূর্তের মধ্যে খেয়াল করলাম চারদিকের বাতাসটা হঠাৎ করে একদম স্তব্ধ হয়ে গেল। গাছের একটা পাতাও নড়ছে না।
এমনকি যে ঝিঝি পোকাগুলো কান ছালাপালা করছিল তারাও যেন কোনো এক মহাপ্রলয়ের ভয়ে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। প্রকৃতি যেন নিজের নিঃশ্বাস বন্ধ করে কোনো এক ভয়ঙ্কর আগন্তুকের অপেক্ষা করছে। আমি চোখ বন্ধ করে জব শুরু করতেই অনুভব করলাম মাটির তলাটা যেন ধীরে ধীরে ঠান্ডা থেকে তপ্ত হয়ে উঠছে। আমার শরীরের ঠিক নিচ থেকে একটা কম্পন শুরু হলো। আমি চোখ মেললাম। আমার সামনে মাটির উপর যে মশালটা পুঁতে রেখেছিলাম তার আগুনের শিখাটা তখন আর উপরের দিকে উঠছে না। সেটা কেমন যেন দুমড়ে মুচড়ে মাটির দিকে নুয়ে পড়ছে। আর সেই স্তিমিত আলোর নিচে দেখলুম এক অদ্ভুত দৃশ্য। আমার চারপাশে যে কয়েকটা ঝোপঝাড়ের ছায়া ছিল সেই ছায়াগুলো মাটির উপর স্থির না থেকে অদ্ভুত এক ভঙ্গিতে নড়তে শুরু করেছে। তারা ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে এক জায়গায় জড়ো হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য একটা তুলি দিয়ে অন্ধকারের সবটুকু কালি এক জায়গায় ঢালছে। দেখতে দেখতে সেই ছায়াগুলো পুঞ্জীভূত হয়ে একটা কুচকুচে কালো ধোঁয়ার স্তম্ভের মতো আকার নিল। সেই ধোঁয়াটা সাধারণ ধোঁয়া নয় কিশোরী, ওটা যেন একটা জমাট বাঁধা অন্ধকার। আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলাম। সেই ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে মানুষের অবয়ব নিতে শুরু করলো। কোনো হাড় মাংসের শরীর নয়, কেবল অন্ধকারের এক দীর্ঘ ছায়ামূর্তি। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ। সেই মূর্তির অবয়বে কোনো মুখ স্পষ্ট নেই, শুধু দুটো গর্তের মতো জায়গা থেকে থিকি থিকি নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ওটাই কালমাসান, ওই শ্মশানের আদিম অতৃপ্ত শক্তি যাকে কৃষানন্দ নিজের দাসে পরিণত করতে চেয়েছিল। সে আমার সামনে দাঁড়িয়ে এক গভীর গর্জন করে উঠল। সে শব্দ কানে আসেনি কিশোরী, এসেছিল সরাসরি মাথার ভেতর। মনে হচ্ছিল যেন হাজার বছরের তৃষ্ণার্থ কোনো প্রেতাত্মা মুক্তি চাইছে। কালমাসান হাত তুলল শ্মশানের দিকে। আমি বুঝলাম ওটা কেবল ভয় দেখানো নয়, ওটা এক অশুভ সংকেত। কৃষানন্দ এখন আর দূরে নেই। ওই কালমাসানের ছায়ার আড়ালে বসেই সে রনুর উপর তার শেষ তান্ত্রিক ক্রিয়াটা করতে চলেছে। আমি অবাক হয়ে দেখলাম তার কোনো দৃশ্যমান পা নেই। কোমর থেকে নিচের অংশটা কোনো কঠিন মাটি স্পর্শ করে নেই। সেখানে শুধুই এক গভীর কালো ছায়া, যা মাটির উপর মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। বাতাসের টানে সেই ছায়া কখনো ছোট হচ্ছে, কখনো দীর্ঘ। তার হাতের নখগুলো ছুরির মতো তীক্ষ্ণ, আর গলার মালায় ঝুলছে মরার সব হাড়ের টুকরো। দেখে বুক ফেটে যাওয়ার উপক্রম হয়। মনে হয় এই বুঝি তিনি আমাকে ছিঁড়ে ফেলবেন। কিন্তু কিশোরী, অদ্ভুত এক শান্তিতে আমার মনটা ভরে গেল যখন আমি তার চোখের সেই আগুনের দিকে ভালো করে তাকালাম। সাধারণ প্রেতের চোখে যে জিঘাংসা বা রক্তের লালসা থাকে, এখানে তা ছিল না। ওই আগুনের শিখার আড়ালে রাগ নয়, বরং ছিল এক গভীর উদ্বেগ। মনে হচ্ছিল হাজার বছরের এই শ্মশান দেবতা আজ বড়ই নিরুপায়। তিনি যেন কোনো এক আসন্ন মহাপ্রলয় দেখতে পাচ্ছেন,
যা তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আশেপাশের স্তব্ধতা বিদীর্ণ করে এক গভীর গমগমে কণ্ঠস্বর আমার মনে ধাক্কা মারল। তিনি বললেন, অশুভ আবার ফিরে এসেছে। এই শ্মশানের আদিম নিয়ম ভেঙে কৃষানন্দ আজ মৃত সঞ্জীবনী গুন্ডি কেটেছে। সে কালকে গ্রাস করতে চায়। আমি একা তাকে থামাতে পারছি না তান্ত্রিক। প্রকৃতির এই ভারসাম্য রক্ষা করতে হলে তোমার সংকল্পের প্রয়োজন। তুমি মন্ত্র জপ করো, আমি তোমাকে শক্তি দেব। আমি বুঝলাম লোকমুখে কালমাসান নামটা ভয়ের প্রতিশব্দ হলেও এই দেবতা আসলে বিনাশক নন, তিনি রক্ষক। কৃষানন্দের সেই পৈশাচিক সাধনা, শ্মশানের পবিত্রতা এবং প্রকৃতির নিয়ম দুটোকেই কলুষিত করছে। যে মুহূর্তে দেবতা আমার সামনে নিজের এই অসহায়ত্ব প্রকাশ করে রুখে দাঁড়ালেন, অমনি এক অলৌকিক দৃশ্য ঘটল। দূরের শ্মশানে যে চিতাগুলো দাউ দাউ করে চলছিল, সেখান থেকে এতক্ষণ লাল আভা দেখা যাচ্ছিল। সেই অগ্নিশিখাগুলো মুহূর্তের মধ্যে স্তিমিত হয়ে এলো। কোনো জাদুমন্ত্রে যেন ওগুলো শান্ত হয়ে গেল। বাতাসের শোঁ শব্দ থেমে গিয়ে সেখানে এক অদ্ভুত স্বর্গীয় নীরবতা নেমে এলো। মনে হলো শ্মশানের প্রতিটি বালুকণা, প্রতিটি দগ্ধ কাষ্ঠখণ্ড সেই দেবতার সামনে মাথা নত করে তার উপস্থিতিকে স্বীকার করে নিচ্ছে। আমি আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার শির দাঁড়া দিয়ে তখন ভয়ের বদলে এক প্রচণ্ড তেজের প্রবাহ বয়ে যাচ্ছে। কাল মাসানের সেই অগ্নিচক্ষুর উজ্জ্বলতা আমার শরীরেও সঞ্চারিত হলো। আমি বুঝলাম আজ আর কোনো ভয় নেই। সামনে স্বয়ং মহাকালের প্রহরী আমার সঙ্গী। এবার শুরু হবে চূড়ান্ত লড়াই। দেবকুণ্ডা গ্রামের এই দিকটা মানুষ খুব একটা পা বাড়ায় না। খালের পা ছুঁয়ে থাকা জঙ্গলটা এতটাই ঘন যে দিনের বেলাতেও রোদের আলো ঢুকতে কষ্ট হয়। আর অমাবস্যার রাতে অন্ধকারটা যেন এমন ঘন হয়েছিল, মনে হচ্ছিল গায়ের ওপর ভারী কিছু চাপা পড়ে আছে। আমি যত এগোচ্ছিলাম চারপাশের বাতাসও যেন বদলে যাচ্ছিল। হঠাৎ এক তীব্র কটু গন্ধ নাকে এসে ধাক্কা দিল, যেন কারো পোড়া মাংস দীর্ঘদিন ধরে পচে আছে। গন্ধে বমি আসছিল, তবু দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিলাম। বুঝলাম কৃষানন্দের সেই ভয়ঙ্কর যজ্ঞের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানকার মাটিও যেন স্বাভাবিক নয়। কাদা মেশানো নরম মাটি পা ফেললেই কেঁপে উঠছিল। মনে হচ্ছিল মাটির নিচে কোনো বিশাল প্রাণী নিঃশ্বাস চেপে শুয়ে আছে। চারপাশ পুরো নিস্তব্ধ, কিন্তু তবুও সেই নীরবতার মধ্যে এক অদ্ভুত শব্দ টের পাচ্ছিলাম। এক গভীর গোঙানি, যা কানে নয় সরাসরি স্নায়ুর ভেতর দপদপ করে বাজছিল। কিছুটা ভেতরে ঢুকতেই আমার দৃষ্টি আটকে গেল কতগুলো প্রাচীন বাবলা আর শ্যাওলা ধরা গাছের ওপর। গাছের ডালগুলো থেকে দড়িতে ঝুলানো অবস্থায় দেখা গেল সারি সারি হাড়ের মালা। সেই হাড়গুলো সাধারণ ছিল না। অন্ধকারের মধ্যেও সেগুলো থেকে এক ধরনের নীলচে আভা ঠিকরে বেরোচ্ছিল। আর বাতাসে দুলতে দুলতে সেগুলো যেন নিজেদের মধ্যে এক অলৌকিক বাদ্যযন্ত্রের মতো শব্দ করছিল। মাটির দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। সারা চত্বর জুড়ে লাল রং
যা রক্ত না সিঁদুর চিনা তাই। লাল রং দিয়ে অজস্র গোল গোল চিহ্ন আঁকা হয়েছে। সেই নকশাগুলো স্থির ছিল না কিশোরী, মশালের স্তিমিত আলোয় মনে হচ্ছিল সেই চিহ্নগুলো যেন কোনো মানুষের ছায়ার মতো নড়াচড়া করছে। একবার মনে হচ্ছে সেগুলো মাটির উপর শুয়ে আছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে সেগুলো মাটি ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সাবধান! আমার অবচেতন মন চিৎকার করে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম এইগুলো সাধারণ কোনো তান্ত্রিক গণ্ডি নয়। এখানে জীবৎ প্রেতের শক্তি সক্রিয় হয়ে উঠেছে। কৃষানন্দ নিজের অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করবার জন্য প্রকৃতির সমস্ত স্বাভাবিক নিয়মকে তুমড়ে মুছড়ে ফেলেছে। ওই ছায়া চিহ্নগুলো আসলে এক একটা পাহারাদার, যারা কৃষানন্দের আস্তানা আগলে রেখেছে। যত সামনে এগোচ্ছি সেই পোড়া মাংসের গন্ধ ততই প্রবল হচ্ছে। কাল মাসানের ছায়া তখন আমার আগে আগে এক অতি প্রাকৃতিক গতিতে এগিয়ে চলছে। তার দুই চোখে সেই আগুনের শিখা এখন আরো উজ্জ্বল, যেন তিনি নিজেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই বিভীষিকার কেন্দ্রে। আমি অনুভব করলাম আমার ঝোলায় থাকা রুদ্রাক্ষের মালাটা প্রচণ্ড গরম হয়ে উঠেছে। সামনে সেই কুখ্যাত প্রাচীন বট গাছটা দেখা যাচ্ছে। জটায় ঘেরা সেই গাছটা যেন অন্ধকার আকাশের বুকে এক ভয়ঙ্কর কঙ্কালসার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি জানতাম ওই বটের অন্ধকার কোটরেই লুকিয়ে আছে সেই পিশাচ কৃষানন্দ, আর তার ঠিক পাশেই হয়তো রনু তার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম অন্ধকারের মাঝখানে বসেছিল কৃষানন্দ। তার সামনে পড়ে আছে রনু অচেতন, প্রায় উলঙ্গ, আর তার শরীর জুড়ে লাল রঙের অদ্ভুত নকশা আঁকা। কৃষানন্দের গায়ে কালো আলখাল্লা, গলায় মানুষের করটির মালা, সামনে ছোট্ট যজ্ঞের আগুন জ্বলছিল। কিন্তু সেই আগুন সাধারণ লাল নয়, অদ্ভুত নীলচে আলো ছড়াচ্ছে। আর চুপ করে থাকতে পারলাম না। কাল মাসানের তেজ ভেতর থেকে বেরোতে শুরু করেছে। আমি ছোলা থেকে আমার দণ্ডটা বের করে জোরে মাটিতে ঠুকলাম। কৃষানন্দ, এই নোংরামি বন্ধ কর। মৃত মানুষকে জাগানোর সাহস তোর হলো কি করে? শ্মশানের পবিত্রতা নষ্ট করার শাস্তি আজই পাবি। আমার কথায় চারিদিকে নিস্তব্ধতা ভেঙে গেল। কৃষানন্দ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ যেন লাল গভীর। সে এমনভাবে হাসল যেটা পৈশাচিক বলেই মনে হলো আমার কাছে। এসে ইস্যে কণ্ঠে বলল, তারানাথ, তুই এলি? ভাবিনি তোর এত সাহস হবে। কাল মাসানকে সঙ্গে নিয়ে এসেছিস। যে শক্তিকে আমি নিজেই শিকল পরাতে চেয়েছিলাম, তুই কি ভেবেছিস তাকে দিয়ে আমাকে ভয় দেখাবি? আমি হাতের তামার মন্ত্রপুত ত্রিশূলটা আরো শক্ত করে ধরলাম। তোর বিনাশ ঘনিয়ে এসেছে কৃষানন্দ। প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে মৃত সঞ্জীবনী গণ্ডি কাটার ফল তুই জানিস। তুই যাকে জাগাতে চাইছিস সে তোর আপনজন হলেও এখন সে কেবলই এক অশুভকৃত আত্মা। কৃষানন্দ চিৎকার করে উঠল, চুপ কর! হঠাৎ চারপাশের পরিবেশটা কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। বটের ঝুড়িগুলো সাপের মতো দুলতে শুরু করল। কৃষানন্দ তার ঝোলা থেকে এক মুঠো ছাই বাতাসে উড়িয়ে দিয়ে মন্ত্র আওড়াতে লাগল। ওম হ্রিং ক্লিং মায়া সংহার
আমার চোখের সামনে দৃশ্যপট বদলে গেল। কোথায় শ্মশান, কোথায় কালমাসান? আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি আমার পুরনো সেই গ্রামে, আমার নিজের কুটিরের সামনে। আর সেখানে দাঁড়িয়ে আছে আমার মা, যাকে আমি বহু বছর আগে হারিয়েছি। মা আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে, তারানাথ, ফিরে আয় বাবা। কেন ওই তান্ত্রিকের মরণ খেলায় নিজেকে সঁপে দিলি? আমার মনটা মুহূর্তের জন্য ডলে উঠল। মার সেই করুণ মুখ দেখে আমি আমার হাতের সিদ্ধ ত্রিশূলটা প্রায় ফেলেই দিচ্ছিলাম। ঠিক তখনই আমার মাথার ভেতরে এক গম্ভীর মেঘমন্ত্র কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। কালমাসানের শব্দহীন সংলাপ, তাকাস না তান্ত্রিক, ওটা কৃষানন্দের মায়া তোর অন্তরের দুর্বলতাকে অস্ত্র করেছে। যজ্ঞ মহদ তান্ত্রিক, হৃদয়ে থাকা। আমি ছট করে চোখ বন্ধ করে ফেললাম। হৃদস্পন্দন তখন কামারের হাতুড়ির মতো বাজছে। আমি বুঝতে পারলাম আমার সামনে মানি আছে কেবল কৃষানন্দের ছড়ানো ভ্রম জাল। আমি মনে মনে জপ করতে শুরু করলাম মহাকালের রক্ষামন্ত্র। চোখ খুলতেই দেখলাম মায়া কেটে গেছে। সামনে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। কৃষানন্দ একটা চকচকে বাঁকানো ছুরি হাতে অচৈতন্য রুনুর বুকের ওপর ঝুঁকে পড়েছে। তার মুখে এক বিজাতীয় লালসা। এই তো আর সামান্য একটু রক্ত। এই কুমারীর রক্ত ওই গণ্ডিতে পড়লেই মহাকাল আমার হাতের পুতুল হবে। থাম পিশাচ, কালমাসান রক্ষা করো। কৃষানন্দ ছুরিটা নামানোর আগেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। কালমাসান এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, এবার তিনি যেন মেঘের মতো ধেয়ে গেলেন কৃষানন্দের দিকে। তার সেই বিশাল ছায়া শরীরটা ঢেকে ফেলল কৃষানন্দকে। কৃষানন্দের হাতের ছুরিটা অদ্ভুত এক নীল আলোয় জ্বলে উঠে হাত থেকে ছিটকে পড়ে গেল। কৃষানন্দ আর্তনাদ করে উঠল, না, এ এ হতে পারে না। আমি 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 তোকে বেঁধে ফেলেছিলাম আমার তন্ত্রে। কালমাসানের সেই নীল চোখের অগ্নিশিখা এখন কৃষানন্দের চোখের ঠিক সামনে। এক অলৌকিক গম্ভীর স্বরে তিনি বললেন, যাকে বাঁধতে চেয়েছিস সে নিজেই অনাধিকার। তুই আজ সীমানা ছাড়িয়েছিস তান্ত্রিক, এবার তোর কর্মফল ভোগ করার সময়। এবার এবার তুই কর্মফল পাবি। কালমাসানের লম্বা নখযুক্ত ছায়া হাতগুলো কৃষানন্দের টুটি চেপে ধরল। কৃষানন্দ ছটফট করতে লাগলো। তার শরীর থেকে যেন প্রাণ শক্তি বেরিয়ে আসছে। আমি দেখলাম কৃষানন্দের গায়ের কালো আলখাল্লাটা ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। আমি দ্রুত রুনুর কাছে গিয়ে ওর কপালে হাত রাখলাম। শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি কালমাসানের দিকে তাকিয়ে বললাম, প্রভু, এই নিষ্পাপ মেয়েটাকে বাঁচান, ও তো কোনো অপরাধ করেনি। কালমাসান কৃষানন্দকে এক পাশে ছুঁড়ে ফেলে দিলেন। কৃষানন্দ তখন জ্ঞান হারিয়ে মাটির উপর পড়ে আছে। তার অহংকার আর তন্ত্রশক্তি সব তখন ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কালমাসান ধীরে ধীরে রনুর মাথার কাছে এসে দাঁড়ালেন। তার সেই বিশাল ছায়া হাতটা আলতো করে রনুর কপালে ছোঁয়ালেন।
অদ্ভুত অলৌকিক উষ্ণতা ছড়িয়ে পড়ল চারদিকে। রনুর শরীরের সেই লাল নকশাগুলো একে একে মুছে যেতে লাগলো। দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে রনু চোখ মেলল। সে কিছুই বুঝতে পারছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কাল মাসান আমার দিকে তাকালেন। তার নীল চোখের সেই উদ্বেগ এখন নেই, সেখানে এক প্রশান্তি। তিনি বললেন, আজকের মতো অন্ধকার কাটলো তান্ত্রিক, কিন্তু মনে রেখো মানুষের লোভের শেষ নেই। কৃষানন্দ যাবে, অন্য কেউ আসবে, তুমি প্রস্তুত থেকো। কাল মাসানের ছায়ামূর্তিটি যখন বাতাসের সাথে মিলিয়ে গেল, শ্মশানের সেই থমথমে নিস্তব্ধতা যেন আরো অনেক গুণ বেড়ে গেল। আমি রনুর মাথায় হাত রাখলাম। মেয়েটা শুধু একবার অস্ফুট স্বরে মা বলে আবার গভীর ঘুমে ঢলে পড়ল। ওর শরীর থেকে সেই অশুভ তান্ত্রিক মায়ার টানে রেশটুকু ততক্ষণ কেটে গেছে। আমি ঘুরে দাঁড়ালাম কৃষানন্দের দিকে। সে তখনও মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। গোঙানির মতো এক শব্দ বেরোচ্ছে ওর গলা দিয়ে। আমি কাছে গিয়ে ওর কাঁধ ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে সোজা করলাম। ওঠ কৃষানন্দ, তোর খেলা শেষ। কৃষানন্দ চোখ মেলল, কিন্তু এই কি? সেই লাল টকটকে চোখ দুটো এখন ঘোলাটে, যেন চোখের মণি দুটো স্থির হয়ে গেছে। সে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে হি হি করে হাসতে লাগলো। সে হাসিতে না ছিল কোনো দম্ভ, না ছিল কোনো তেজ, ছিল শুধু এক চরম আতঙ্ক। সে বিড়বিড় করে বলতে লাগলো, ওরা ওরা আসছে তারানাথ, ওরা আমাকে ছাড়বে না, ছাড়বে না আমাকে। গন্ডিটা ভেঙে গেছে, তুই ওটা কেন করলি? কেন করলি তুই? তুই নিজেই সেই গণ্ডি ভেঙেছিস কৃষানন্দ। মৃত সঞ্জীবনী বিদ্যা দিয়ে তুই যাদের জাগিয়ে তুলেছিলি, তারা কি তোর হাতের পুতুল হয়ে থাকবে ভেবেছিলি? প্রেতাত্মারা কখনো কারো দাস হয় না, তারা শুধু সুযোগ খোঁজে। হঠাৎ চারপাশের সেই প্রাচীন বাবলা গাছগুলো থেকে ঝোলানো হাড়ের মালাগুলো প্রচণ্ড জোরে দুলতে শুরু করলো। বাতাস না থাকা সত্ত্বেও মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে সজোরে আছড়াচ্ছে। যে গোল গোল লাল চিহ্নগুলো মাটিতে আঁকা ছিল, সেগুলো থেকে কালো ধোঁয়ার মতো কতগুলো অবয়ব মাটির উপর কিলবিল করে উঠতে শুরু করলো। কৃষানন্দ চিৎকার করে উঠল, তারানাথ, তারানাথ আমাকে বাঁচা। তুই তো তান্ত্রিক, তুই তো জানিস এদের কিভাবে তাড়াতে হয়, তুই জানিস। আমাকে একটা বার ক্ষমা কর তারানাথ, আমাকে আমাকে বাঁচা। আমি ওর হাতটা ছটকা দিয়ে সরিয়ে দিলাম। ক্ষমা করার আমি কে রে কৃষানন্দ? তুই শ্মশানের পবিত্রতা নষ্ট করেছিস, এই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস। প্রকৃতির বিচার তোকে নিজেকেই সইতে হবে। কৃষানন্দ পাগল প্রায় হয়ে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। মাটির সেই কালো ছায়া অবয়বগুলো লতার মতো ওর পা জড়িয়ে ধরল। কৃষানন্দ আর্তনাদ করে উঠল, ওরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তারানাথ, তারানাথ বাঁচা, রক্ষা কর, তারানাথ বাঁচা। আমি রনুকে পাঁজা কোলা করে তুলে নিলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই মায়াবী হলুদ যজ্ঞের আলোটা এখন দাউ দাউ করে জ্বলে উঠে লাল হয়ে গেছে। সেই আগুনের লেলিহান শিখা যেন ক্ষুধার্ত জীবের মতো কৃষানন্দকে গ্রাস করতে চাইছে। আমি ধীর পায়ে শ্মশানের সীমানা পেরিয়ে
খালের পাড়ে এসে দাঁড়ালাম। পেছন থেকে কৃষানন্দের শেষ পৈশাচিক চিৎকারটা ভেসে এলো, আর তার পরক্ষণেই সব একেবারে চুপচাপ। শুধু দূরে একটা রাত জাগা পাখির ডাক শোনা গেল। আমি রনুর দিকে তাকালাম। ওর কপালে সামান্য একটু বিভূতি মাখিয়ে দিয়ে বললাম, সব শেষ রনু। কালকের সূর্য তোর জন্য এক নতুন জীবন নিয়ে আসবে। এই বিভীষিকা তোকে আর কোনোদিন ছোবে না। আমি রনুকে নিয়ে যখন ওর গ্রাম দেবকুণ্ডায় পৌঁছলাম, তখন আকাশ ফর্সা হতে শুরু করেছে। রনুর বাবা নিবারণ খালের ধারের বটতলায় পাগলের মতো পায়চারি করছিল। আমাকে দেখে সে দৌড়ে এলো। ঠাকুর মশাই, রনু, আমার মা বেঁচে আছে তো? নিবারণের গলা কান্নায় বুঝে আসছিল। আমি রনুকে সাবধানে ওর বাবার হাতে দিয়ে শান্ত গলায় বললাম, চিন্তা করবেন না নিবারণ বাবু, বিপদ কেটে গেছে। রনু এখন খুব গভীর ঘুমে আছে। ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে। অন্তত 12 ঘন্টা ওর যেন ঘুম না ভাঙে। নিবারণ রনুকে বুকে আগলে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। আমি এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে খালের পাড়ে বসলাম। কাল রাতের ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, কিন্তু মনের এক কোণে অস্বস্তিটা তখনও খচখচ করছিল। কাল মাসান বলেছিলেন অশুভ ফিরে এসেছে। সেই অশুভ কি শুধুই কৃষানন্দ, নাকি অন্য কিছু? রাত 10টা নাগাদ নিবারণ হাঁপাতে হাঁপাতে আমার ডেরায় এসে হাজির হলো। ওর চোখে মুখে চূড়ান্ত আতঙ্ক। ঠাকুর মশাই, সর্বনাশ হয়েছে। রনু জেগেছে, কিন্তু ওটা ওটা আমার মেয়ে নয় ঠাকুর মশাই। আপনি তাড়াতাড়ি একবার আসুন। আমি আর এক মুহূর্ত দেরি না করে নিবারণের পিছু নিলাম। নিবারণের মাটির ঘরের সামনে পৌঁছাতেই আমার কানে এলো সেই শব্দ। না, ওটা মানুষের কণ্ঠস্বর নয় কিশোরী। মনে হচ্ছিল যেন একসাথে অনেকগুলো পাথর ঘষলে যে কর্কশ শব্দ হয়, তেমনই এক বিকট আওয়াজ। ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম রনু বিছানায় উঠে বসে আছে। ওর চোখ দুটো আধ বোঝা, কিন্তু চোখের মণি দুটো স্থির হয়ে মাথার তালুর দিকে উল্টে গেছে। ও অনর্গল কথা বলে চলেছে এক অজানা ভাষায়। সে ভাষায় কোনো ছন্দের মিল নেই, কেবল কতগুলো খ্যাঁচ খ্যাঁচ আর ফুঁসফাঁস শব্দ। নিবারণের মা এক কোণে বসে ভয়ে থর থর করে কাঁপছিল। আমি রনুর কপালে হাত দিতেই ছিটকে সরে এলাম। শরীরটা তপ্ত কড়াইয়ের মতো গরম। নিবারণ আর্তনাদ করে উঠল। ঠাকুর মশাই, রনু এসব কি বলছে? এ তো আমাদের ভাষা নয়। ও কি পাগল হয়ে গেল ঠাকুর মশাই? চুপ করুন নিবারণ বাবু, ওটা পাগল হওয়া নয়। ও কথা বলছে না, ওর শরীরকে মাধ্যম করে অন্য কেউ কথা বলছে। আমি রনুর চোখের সামনে নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে বাতাসে একটা রক্ষা চক্র আঁকলাম। রনু সাথে সাথে কথা থামিয়ে সরাসরি আমার দিকে তাকালো। ওর সেই চাহনি দেখে মনে হলো ওর চোখের ভেতরে এক গভীর গহ্বর, যার শেষ নেই। রনুর মুখ দিয়ে আবার সেই কর্কশ স্বর বের হলো। এবার শব্দগুলো চেনা না হলেও মানেটা আমার স্নায়ুর ভেতরে ধাক্কা দিল।
যত্র গুরু পিশাচর নাস্তি মুক্তি। তারানাথ, যত্র গুরু পিশাচর নাস্তি মুক্তি। রনু হাসল। সেই হাসিটা কৃষানন্দের সেই পৈশাচিক হাসির চেয়েও ভয়ঙ্কর। সে বলল, কে তুই? রনুর শরীর ছেড়ে বেরিয়ে আয়। কৃষানন্দ তো শেষ হয়ে গেছে, তবে তুই কেন এখনো ওর ভেতরে? অন্ধকারের ভেতরে রনুর সেই কণ্ঠস্বর যেন চাবুকের মতো আমার কানে বাজল। রনু হড়বড় করে বিছানা থেকে নেমে এলো। তার হাঁটা চলার মধ্যে মানুষের স্বাভাবিক ভঙ্গিটা আর নেই। কেমন একটা আড়ষ্টতা, যেন কেউ সুতো দিয়ে ওর হাত পাগুলো ওপর থেকে নিয়ন্ত্রণ করছে। রনু মাটির দিকে ঝুঁকে পড়ল। তারপর মেঝেতে ছড়িয়ে থাকা ধুলো আর কয়লার গুঁড়ো দিয়ে ক্ষিপ্র হাতে কিছু একটা আঁকতে শুরু করল। আমি অবাক হয়ে দেখলাম, কোনো দক্ষ শিল্পীর মতো রনু মেঝেতে এক বিশাল অবয়ব ফুটিয়ে তুলল। সেই অবয়ব মানুষের নয়, দীর্ঘ শরীর, মুখহীন অবয়ব, আর চোখের জায়গায় দুটো গর্ত, ঠিক যেমনটা আমি শ্মশানে কাল মাসানকে দেখেছিলাম। নিবারণ আর তার মা ভয়ে জড়সড় হয়ে দরজার কোণে দাঁড়িয়ে কাঁপছে। রনু সেই ছবির ওপর হাত বুলিয়ে আবার সেই কর্কশ পাথুরে গলায় বলতে শুরু করলো, তারানাথ, তুই যাকে রক্ষক ভেবেছিস সে আসলে মহাকালের সেই অতৃপ্ত রূপ, যার ক্ষুধা কখনো মেটে না। কৃষ্ণানন্দ তাকে জাগিয়েছে, কিন্তু শান্ত করতে পারেনি। রক্ত, আমাদের রক্ত চাই, অনেক রক্ত, রক্ত। মিথ্যে কথা। এই নিষ্পাপ মেয়েটার শরীর ছেড়ে বেরিয়ে যা। তুই যেই হোস, তারানাথ তান্ত্রিকের সামনে তোর মায়া টিকবে না। রনু হঠাৎ আমার দিকে ঘুরে বসল। ওর মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, কিন্তু চোখে সেই বিজাতীয় নীল আভা। সে উপহাসের সুরে বলল, যন্ত্র দিয়ে তো ভূত তাড়ানো যায় রে তারানাথ, দেবতাকে তো নয়। শোন হে তারানাথ, ওই কাল মাসানের ক্রোধ যদি শান্ত করতে চাস, তবে উপাচার সাজা। আজকের মধ্যেই চাই শ্মশানকালীর বাসি পচানো মদ, কৃষ্ণপক্ষের শিয়াল কুকুরের মাংস আর এক জোড়া মরার করটি। না হলে এই মেয়েটার হাড় মাংস আমি চিপিয়ে চিপিয়ে খাবো। আমি শিউরে উঠলাম। রনুর মতো সাধারণ এক গ্রাম্য মেয়ের পক্ষে এই সব তান্ত্রিক উপাচারের নাম জানা অসম্ভব। এর মানে কাল রাতের সেই শক্তির কোনো একটা অংশ ওর ভেতরে সিঁধিয়ে গেছে। আমি কোনো ক্রমে রনুর কপালে একটা মন্ত্রপুত টিপ পরিয়ে দিতেই ও মা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। নিবারণ আর্তনাদ করে উঠল, ঠাকুর মশাই, এ কি আপদ হলো আমাদের? রনু কি আর বাঁচবে না? আজ রাতটা এখানেই থাকবো নিবারণ বাবু, কেউ যেন ঘরে না ঢোকে। ক্লান্ত শরীরে খড়ের দাওয়ায় কখন যে চোখটা লেগে এসেছিল জানি না। ঘুমের মধ্যেই আমি এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। চারিদিকে ঘন কুয়াশা,
আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং সেই দীর্ঘ ছায়ামূর্তি কালমাসান। তার সেই চোখের নীল শিখা যেন আমার সত্তাকে পুড়িয়ে দিচ্ছে। সেই গম্ভীর গমগমে কণ্ঠস্বর আমার মাথায় ধাক্কা মারল। কালমাসান বললেন, তারানাথ, অশুভ এখনো নিঃশেষ হয়নি। কৃষানন্দ যে যজ্ঞের আগুন জ্বেলেছিল, তার ধোঁয়া রণুর আত্মাকে কুলসিত করেছে। যদি তাকে মুক্ত করতে চাও, তবে আগামীকাল রাতে এক মহাযজ্ঞের আয়োজন করো। আমি স্বপ্নেই হাত জোড় করে বললাম, প্রভু, আমায় পথ দেখান। রনুকে আমি কিভাবে বাঁচাবো? মূর্তিটি আরো দীর্ঘ হয়ে আকাশের দিকে উঠে গেল। তিনি বললেন, এই যজ্ঞ সাধারণ নয়। শ্মশানের উত্তর কোণে বেদি বানাও। সেখানে আমার কীর্তির জন্য 30টি কালো ছাগ বলি দিতে হবে। ওই রক্তের ধারা যখন শ্মশানের মাটিতে মিশবে, তখন আমার রৌদ্ররূপ শান্ত হবে আর রণু সম্পূর্ণ মুক্তি পাবে। হঠাৎ এক প্রচন্ড ঝড়ে আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি ঘামতে ঘামতে ধড়মড় করে উঠে বসলাম। ভোরের আলো ফুটছে। নিবারণ দরজার আড়ালে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম লড়াইটা এখনো শেষ হয়নি। এবার আমাকে এমন এক বলিদানের খেলায় নামতে হবে যা শুনে সারা গ্রাম শিউরে উঠবে। 30টি কালো ছাগের বলি। আমি দাওয়ায় বসে ঘামছিলাম। ভোরের হিমেল বাতাসেও আমার কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরছিল। নিবারণ বাবু গুটি গুটি পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে এক গ্লাস জল। ঠাকুর মশাই, আপনার শরীর ঠিক আছে তো? স্বপ্নে কি কিছু খারাপ দেখলেন? নিবারণ বাবুর কণ্ঠে চাপা আতঙ্ক। আমি জলটা এক চুমুকে খেয়ে নিয়ে তার দিকে তাকালাম। নিবারণ বাবু, আপনার গ্রামে কি 30টা কালো ছাগল জোগাড় করা সম্ভব আজ রাতের মধ্যে? আমার কথা শুনে নিবারণ বাবুর হাতের গ্লাসটা প্রায় পড়েই যাচ্ছিল। তিনি তোতলাতে শুরু করলেন। 30টা? ঠাকুর মশাই, আমি রনুর আরোগ্যর জন্য সব করতে পারি, কিন্তু এতগুলো পশু বলি, গ্রাম শুদ্ধ লোক তো একেবারে ক্ষেপে যাবে। আর এক রাতে এতগুলো কালো ছাগল আমি পাবই বা কোথায়? আমি উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলাম। শুনুন নিবারণ বাবু, কালমাসান রক্ত চেয়েছেন। রনুর ভিতরে যে বিষ ঢুকেছে তা বের করতে হলে এই রক্তক্ষয়ী মহাযজ্ঞ ছাড়া আর কোনো পথ নেই। 30টা জীবন, তার বদলে আপনার মেয়ের প্রাণ। এবার আপনি ঠিক করুন কি করবেন। নিবারণ বাবু কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি ঠাকুর মশাই। গ্রামে আমার যত চেনা জানা আছে সবার খামার থেকে আমি ছাগল নিয়ে আসব। দরকার হলে আমার বিঘে 10 জমি বিক্রি করে দেব। তবু আমার রনুকে আমি ফিরে পেতে চাই ঠাকুর মশাই, আমার রনুকে আমি ফিরে পেতে চাই। সকাল থেকেই গ্রামে হুলুস্থুলু পড়ে গেল। শ্মশানের উত্তর কোণে বেদি তৈরি হতে শুরু করলো। গ্রামের মাতব্বর শিবু মণ্ডল একজন লোক নিয়ে চড়াও হলেন নিবারণের উঠোনে।
এসব কি শুনছি নিবারণ? তারানাথ তান্ত্রিকের কথায় তুই গ্রামে রক্ত গঙ্গা বইয়ে দিবি? তিরিশটা বলি, এ তো তান্ত্রিকের উন্মাদনা ছাড়া কিছু নয়। 30টি জীবন, মণ্ডলের চিৎকার সারা পাড়া কাঁপিয়ে দিচ্ছিল। আমি শান্ত পায়ে ঘর থেকে বেরিয়ে এলাম। শিবু মণ্ডল আমাকে দেখেই তেড়ে এলেন। কি হ্যাঁ তান্ত্রিক, নিজেকে মহাদেব ভাবছো নাকি? হ্যাঁ, গ্রামের শান্তি নষ্ট করার ফন্দি করেছ? মণ্ডল মশাই, শান্তি তো কাল রাতেই শেষ হয়ে গেছে, যখন কৃষানন্দ ওই মৃত সঞ্জীবনী গণ্ডি কেটেছিল। আপনি কি চান রনুর ভেতরের এই শক্তি সারা গ্রামে ছড়িয়ে পড়ুক? আপনি কি জানেন ওই মেয়েটা এখন কোন ভাষায় কথা বলছে? ওটা মানুষের ভাষা নয়, ওটা কালান্তকের ডাক। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে রনুর একটা অমানসিক চিৎকার ভেসে এলো। জানলার শিক ধরে রনু দাঁড়িয়ে আছে। ওর মুখটা নীল হয়ে গেছে, আর চোখ দিয়ে টপ টপ করে লাল রক্ত ঝরছে। রনু শিবমণ্ডলের দিকে তাকিয়ে সেই কর্কশ গলায় হেসে উঠল। তোর ছোট নাতির শরীরটা বেশ নরম রে। শিবরে, আজ রাতে তাহলে ওকে দিয়েই শুরু করব। কি বলিস? ওকে জীবন্ত নৃশংসভাবে মোক্ষণ করব আমি। শিবমণ্ডল নিমেষেই পাংশুটে হয়ে গেলেন। গ্রামের লোকেরা ভয় পিছিয়ে গেল। আমি বললাম, এখনো কি বলির সংখ্যা নিয়ে আপনাদের মনে কোনো দ্বিধা আছে? কেউ আর কথা বলল না। সন্ধ্যার মধ্যেই 30টি কালো ছাগল শ্মশানের উত্তর কোণে সার দিয়ে বেঁধে রাখা হলো। আকাশটা আজ বিজাতীয় রকম কালো। বাতাস যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। আমি যজ্ঞের আগুনের সামনে বসলাম। যজ্ঞের লেলিহান শিখা আকাশ স্পর্শ করতে চাইছে। চারপাশ থেকে ঢাকের বাদ্যি আর কাসরের আওয়াজ এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। নিবারণবাবু থরথর করে কাঁপছেন। আমি খড়গোটা উঁচিয়ে ধরলাম। যজ্ঞের ধোঁয়া আর ছাগলগুলোর মানুষের মতো চোখের চাউনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সাবধান! মনের ভেতর থেকে ভেসে উঠল এক সতর্কবাণী। আমি বুঝলাম কৃষানন্দ তার অশুভ মায়াজাল বিস্তার করেছেন। সে মরে গিয়েও অতৃপ্ত হয়ে নিজের শক্তির দ্বারা আমাকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু ঠাকুর মশাই, আপনি যে বললেন ওই কাপালিকের শক্তির শেষ হয়ে গিয়েছিল, তাহলে প্রেতজনি প্রাপ্ত হলে নতুন কিছু শক্তির অধিকারী হয় আত্মা। ওই শক্তিকেই সে কাজে লাগাতে উদ্যত হচ্ছিল। কিন্তু আমি বিন্দু মাত্র দমে না গিয়ে বুঝলাম এই 30টা পশু আসলে সাধারণ পশু নয়। এরা কাল মাসানের তৃষ্ণা মেটানোর এক মাধ্যম মাত্র। নিবারণবাবু, পিছবেন না। আজ রাত হয় রনু বাঁচবে, নয়তো এই গ্রাম শ্মশানে পরিণত হবে। শিবমণ্ডল, আপনি সজোরে ঘন্টা বাজান, থামাবেন না। ঠাকুর মশাই, ওই দেখুন, রনুর শরীরটা কেমন যেন বেঁকে যাচ্ছে। আমি দেখলাম সত্যি তাই। বিপদ হতে পারে বলে বিকেলে এখানে আসার আগেই ওকে আমি সম্মোহিত করে মোটা দড়ি দিয়ে শক্তপোক্তভাবে বেঁধে এনেছিলাম। আর আমার সাথে বেশ কিছু গ্রামের মানুষ ওই স্থানে এসে উপস্থিত হয়েছিল। ওরা ঢাক আর কাঁসর ঘন্টা বাজাচ্ছিল। ওই শব্দেই রনুর জ্ঞান ফিরল।
রনু তখন নিজের হাতের দড়িগুলো দু হাতে ধরে পৈশাচিক শক্তিতে টানছে। ওর গলার স্বর বদলে গেছে। শোন হে তারানাথ, তুই আমায় থামাতে পারবি না। প্রান্তি তোর, অশুভ শক্তি। তারানাথ, রুদ্রের কৃপায় তোকে আজ ছাই করব। আমি প্রথম বড়িটা সম্পন্ন করলাম। রক্তের প্রথম ফোঁটা যজ্ঞের কুণ্ডে পড়তেই একটা বিকট শব্দে আকাশ চিরে বিদ্যুৎ চমকালো। একে একে 30টা বলি শেষ হলো। যজ্ঞের আগুন লাল থেকে হঠাৎ নীল বর্ণ ধারণ করল। এক বিশাল কালো ছায়া রনুর ঘর থেকে বেরিয়ে যজ্ঞের কুণ্ডে আছড়ে পড়ল। ঈশানন্দের সেই অশুভ গুণটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাতাসের সেই শো শো শব্দ থেমে গিয়ে এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো। আমি দৌড়ে ঘরে ঢুকলাম। রনু অচৈতন্য হয়ে মেঝেতে পড়ে আছে। ওর মুখ থেকে সেই নীল আভাটা ফিকে হয়ে আসছে। নিবারণ বাবু, সময় নেই, রনুকে কোলে তুলে নিন, গঙ্গার ঘাটে যেতে হবে, এটাই শেষ ধাপ। গঙ্গার ঘাটে তখন শেষ রাতের কুয়াশা। নিবারণ বাবু রনুকে পাড়ে শুইয়ে দিলেন। আমি রনুকে পাজা কোলা করে তুলে নিয়ে নদীর বুক সমান জলে নামলাম। ঠাকুরমশাই, ও তো অঘোর ঘুমে, কোনো বিপদ হবে না তো? ভয় নেই নিবারণ বাবু, গঙ্গা সর্বপাপ হারিনি। অশুভ শক্তির শেষ রেশটুকু এই জলেই ধুয়ে যাবে। আমি রনুকে নিয়ে প্রথম ডুব দিলাম। জলের তলায় ওর শরীরটা একবার ঝটকা দিয়ে উঠল। দ্বিতীয় ডুব দিতেই ওর শরীরের সেই কালচে ভাবটা কাটতে শুরু করলো। তৃতীয় ডুব দিয়ে যখন ওকে ওপরে তুললাম, রনুর চেহারা তখন এক নিষ্পাপ বালিকার মতো স্নিগ্ধ। আমি পাড়ে এসে রনুকে শুইয়ে দিলাম। নিবারণ বাবু ব্যাকুল হয়ে তাকিয়ে আছেন। আমি আমার 2 হাতের পুরো আঙুল ওর কপালের ভ্রু যুগলের মাঝে চেপে ধরলাম। চোখ বুজে মনে মনে স্তুতি শুরু করলাম। ওম রিং কালই নমঃ। হে মহাকাল, এই অবলার দেহ থেকে সমস্ত অশুভ শক্তি গ্রাস করো, একে মুক্তি দাও। স্তুতি শেষ হতেই দেখলাম রনুর কপাল থেকে কুণ্ডলি পাকিয়ে এক রাশ ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়াটা মুহূর্তের মধ্যে এক গাঢ় বেগুনি রঙের জ্যোতিতে রূপান্তরিত হলো। জ্যোতিটা তীব্র আলোক ছটা ছড়িয়ে আকাশের দিকে উঠে গেল এবং শূন্যে বিলীন হয়ে গেল। পুরো ঘাট যেন এক স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হলো। আমি অঞ্জলি ভরে গঙ্গার জল নিয়ে রনুর মুখে ছিটিয়ে দিলাম। মা রনু, ওঠো, অনেক রাত হয়েছে। রনু দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। ওর চোখে এখন আর রক্ত নেই, আছে স্বাভাবিক সজলতা। বাবা, বাবা, আমি এখানে কেন? নিবারণ বাবু টুকরে কেঁদে উঠলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ফিরে এসেছিস মা, এটাই অনেক রে মা, এটাই অনেক। পরদিন সকালে নিবারণ বাবুর বাড়ি থেকে আমার বিদায় নেওয়ার পালা। গ্রাম এখন শান্ত। শিবমণ্ডল থেকে শুরু করে সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। নিবারণ বাবু, রনুকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে।
তবে মনে রাখবেন, আগামী 1 বছর ওকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে, কোনো আমিষ ছোবে না ও। আমি ঝুলি থেকে একটা পিতলের মাদুলি বার করে রনুর ডান হাতে বেঁধে দিলাম। এটা থাকলো রক্ষা কবচ হিসেবে, এটা যেন কখনো শরীর থেকে আলাদা না হয়। নিবারণবাবু ভেতরে গিয়ে একটা থালা সাজিয়ে আনলেন, তাতে বহুমূল্য বস্ত্র আর থরে থরে উপহার। ঠাকুরমশাই, আপনি আমার কুল রক্ষা করেছেন। এই যত সামান্য উপহারটুকু গ্রহণ না করলে আমি শান্তি পাবো না ঠাকুরমশাই। আমি মৃদু হাসলাম, উপহারগুলোর দিকে ফিরেও তাকালাম না। নিবারণবাবু, আমি দক্ষিণার লোভে আসিনি, আপনার মেয়েকে বাঁচাতে এসেছি। তবে নিয়ম মতো দক্ষিণা না নিলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। আপনি আমায় শুধু 16 আনা দিন, ওইটুকুই আমার প্রাপ্তি। নিবারণবাবু অবাক হয়ে রইলেন। আমি একটি টাকা হাতে নিয়ে ঝোলায় পুরলাম, তারপর ধীর পায়ে গ্রামের সীমানার দিকে হাঁটতে শুরু করলাম। গ্রামের বাইরে কাল মাসানের সেই প্রাচীন থান। আমি থামলাম, পকেট থেকে একটা প্রদীপ আর দেশলাই বার করলাম। প্রদীপটা জেলে থানের সামনে রাখলাম, মাথা নিচু করে প্রণাম জানিয়ে মনে মনে বললাম, শান্ত হও প্রভু, রক্ততৃষ্ণা ত্যাগ করে এই গ্রামকে রক্ষা করো। বেলা বাড়ছে। আমি ঝুলি কাঁধে চাপিয়ে গ্রামের মেঠো পথ ধরে আবার নিরুদ্দেশের পথে পা বাড়ালাম। পিছনে পড়ে রইল এক অলৌকিক রাতের কাহিনী। মেঠো পথের ধুলো উড়িয়ে আমি যখন গ্রামের সীমানা পার হচ্ছি, ঠিক তখনই পেছন থেকে একটা চেনা ডাক ভেসে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, একটু দাঁড়ান ঠাকুরমশাই, একটু দাঁড়ান। আমি থমকে দাঁড়ালাম, ঘুরে দেখি রনু হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছে। ওর ফর্সা মুখটা রোদে লাল হয়ে গেছে, অবিন্যস্ত চুলগুলো হাওয়ায় উড়ছে। কাছে এসে ও বড় বড় করে শ্বাস নিতে লাগলো। কি হয়েছে মা, অত দৌড়ে এলে কেন? নিবারণবাবু জানেন তুমি এখানে? বাবা জানে না, আমি চুপি চুপি বেরিয়ে এসেছি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমি হাসলাম। ওর চোখে এখন আর সেই কালান্তক দৃষ্টি নেই, বরং সেখানে একরাশ কৌতূহল। বলো মা, কি জানতে চাও? কাল রাতে কি হয়েছিল বলুন তো? আমি তো কিছুই মনে করতে পারছি না। শুধু মনে আছে আমি একটা খুব অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ এক নিমেষে সব আলো হয়ে গেল। ওই ধোঁয়াটা, ওই বেগুনি আলোটা কি আমিই ছিলাম? আমি ওর মাথায় হাত রাখলাম, একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালাম। না মা, ওটা তুমি ছিলে না। ওটা ছিল মানুষের মনের ভেতরের অন্ধকার আর বাইরের এক অশুভ জেদ। তুমি তো কেবল একটা মাধ্যম ছিলে। ওই আলোটা আসলে তোমার মুক্তি। কিন্তু ঠাকুরমশাই, আপনি আমার জন্য অত বড় ঝুঁকি কেন নিলেন? লোকে বলছিল এই অশুভ শক্তি আপনাকে ওনাকে শেষ করে দিতে পারত। শোনো মা, সংসারে আলো আর অন্ধকার পাশাপাশি চলে। কেউ যদি প্রদীপ না জ্বালে তবে অন্ধকার জগৎটাকে কি লেখাবে? আমি শুধু প্রদীপ জ্বালানোর চেষ্টা করেছি মাত্র, বাকিটা মা গঙ্গা আর মহাকালের ইচ্ছা। রনু কিছুক্ষণ চুপ করে আমার মাদুলি বাঁধা হাতটার দিকে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, আপনার কি খুব কষ্ট হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে? বলুন না ঠাকুরমশাই, খুব কষ্ট হয়েছে?
কষ্ট সার্থকতা পায় যখন দেখি তোমার মতো কোনো মা তার বাবার কোলে ফিরে হাসছে। এবার বাড়ি যাও মা, নিবারণ বাবু ব্যস্ত হয়ে পড়বেন। রনু ঝুঁকে পড়ে আমার পায়ের ধুলো নিল। ওর চোখে কৃতজ্ঞতার এক ফোঁটা জল চিকচিক করে উঠল। আবার কি দেখা হবে কোনোদিন? সংসারটা বড় বিচিত্র পথ। যদি মহাকালের ইচ্ছা হয় তবে কোনো সময় আবার দেখা হয়ে যেতে পারে। ভালো থেকো মা। রনু ধীর পায়ে গ্রামের দিকে ফিরে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ না ও বটের শাড়ির আড়ালে চলে গেল। তারপর আবার ঝুলিটা কাঁধে ঠিক করে নিয়ে সামনের দিকে পা বাড়ালাম। গ্রামের কোলাহল স্তিমিত হয়ে আসছে। সামনের ধুধু প্রান্তর আর ধূসর আকাশ। আমি আবার নিজের চেনা গন্তব্যহীন পথে পা বাড়ালাম। এবারে ঠাকুর মশাই তার গল্প শেষ করলেন। ইতিমধ্যে চায়ের পেয়ালাগুলো নিতে আসা চারিমা এক কোণে দাঁড়িয়ে গল্পের শেষ অংশ শুনে স্তব্ধ বাঁক হয়ে রইল। তারপর কিশোরী বলল, ওই গ্রামে কি আর ফিরে গিয়েছিলেন? ও পথে যাওয়ার সুযোগ হয়নি, তবে ওই বালিকা মেয়েটির মুখ আমার মাঝে মাঝে মনে পড়ে, যাকে নিজের প্রাণ দিয়ে আমি এক অসহায় বাবার কোলে তুলে দিয়েছিলাম।